এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? এটা আলো না, এটা আসলে আমি। আমাদের আজকে সেকেন্ড লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লাইভ ক্লাসটিতে কি আলোচনা করব তা বলার আগে আমার পিছনে কি দেখতে পাচ্ছ তোমরা? একটা হার্ট দেখতে পাচ্ছি, তাই না? আমরা হার্ট বলতে এরকম একটা শেপকে নিশ্চয়ই বুঝি। তোমাদের কাছে হার্ট বলতে এটা হলেও আমার কাছে কিন্তু হার্ট বলতে আসলে এইটা। অদ্ভুত লাগছে না? অবশ্যই অদ্ভুত লাগারই কথা। তো আজকে এই হার্টটা নিয়ে আমরা আলোচনা করব এই লাইভ ক্লাসটিতে। তো তোমরা যারা আমাদের লাইভ ক্লাসটি করছো, ফার্স্ট লাইভ ক্লাসটি করেছিলে এবং সেকেন্ড কিও করছো, আমাকে কিন্তু একদম জানাতে ভুলবে না যে দুটি লাইভ ক্লাসই তোমরা ছিলে। এবং একই সাথে নতুন কেউ যদি জয়েন করে থাকো, আমাকে কিন্তু অবশ্যই জানাবে কে প্রথম লাইভ ক্লাসটি মিস করেছে এবং এখনের লাইভ ক্লাসটি করছে। একই সাথে বলে রাখি, যদি কেউ এমন থাকো লাইভ ক্লাসটি মিস করে ফেলেছো, কোনো সমস্যা নেই, আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু পরে লাইভ ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। একই সাথে কিন্তু এই সাবজেক্ট গুলোর একাডেমিক ভিডিও গুলো দেখতে পাবে। তো যেটা বলছিলাম, এটা তো হার্ট। হার্ট সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে প্রথমে যেটা বলতে হবে যে হার্টের আসলে কাজটা কি। হার্ট হচ্ছে একটা পাম্পের মতো। পাম্প জিনিসটা কি? আমরা অনেক ধরনের পানির পাম্প দেখেছি না? এক জায়গা থেকে পানি তুলে আনে, আরেক জায়গায় পানিটাকে সাপ্লাই দেয়। হার্টের কাজও অনেকটা সেরকমই। সে পাম্প করে এবং একটা লিকুইড পাম্প করে। কি লিকুইডটা পাম্প করে? সে মূলত পাম্প করে হচ্ছে রক্ত। রক্তের কথা যেহেতু আসলো, রক্ত জিনিসটা কি সেটা নিয়ে একটু বলি। রক্ত হচ্ছে মূলত তরল যোজক কলা। যোজক কলা সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি। যোজক কলা কি ছিল? যোজক কলা ছিল এমন কিছু কোষের সমষ্টি যেগুলো আসলে এক জায়গা থেকে আরেক জায়গাতে পরিবহন করতে পারে কিছু, বা একটার সাথে আরেকটা জিনিসের কানেকশন তৈরি করে রাখতে পারে। তো রক্ত জিনিসটা মূলত যেটা করে, এক জায়গা থেকে আরেক জায়গায় খাবার বলো, অক্সিজেন বলো, কার্বন ডাই অক্সাইড বলো, সবকিছুকে সে পরিবহন করতে পারে। রক্তের উপাদানগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। তো হার্টটা আপাতত সরিয়ে রাখছি, হার্ট নিয়ে একটু পরে আলোচনা করব। প্রথমে আমরা রক্ত সম্পর্কে জানি। রক্ত সম্পর্কে যদি জানতে হয়, তাহলে প্রথমে বুঝতে হবে রক্তের মধ্যে কি কি আছে। রক্তের মধ্যে কি কি আছে এটা বুঝে সবচেয়ে সুন্দর উপায় হলো যে রক্তকে আমরা যদি একটা মেশিনের মধ্যে রাখি এবং সেই মেশিনের মধ্যে টেস্ট টিউবটা রেখে যদি মেশিনটাকে অনেক দ্রুত ঘুরাতে যদি থাকি, একটা সময় দেখা যাবে রক্তের যে সকল উপাদান আছে সবগুলো আলাদা হয়ে গিয়েছে। বিষয়টা অনেকটা এরকম যে এটা যদি হয় টেস্ট টিউব এবং এটা যদি হয় রক্ত, মনে করো টেস্ট টিউবটা ভর্তি হচ্ছে রক্ত, এটাকে আমরা যদি অনেক গতিতে ঘুরাতে থাকি, পরে আমরা দেখব যে টেস্ট টিউবটার নিচের দিকে লাল লাল অংশ জমা হয়েছে এবং উপর দিকে সাদাটে অংশ জমা হয়েছে। তার মানে হচ্ছে রক্তের মধ্যে যে শুধু লাল রঙের কিছুই আছে এমন কিছু কিন্তু না, অবশ্যই সেখানে অন্য কিছু রয়েছে। তো সেখান থেকে আমরা যা যা পাচ্ছি রক্তের উপাদান হিসেবে, যেহেতু রক্ত একটা তরল, তার মানে অবশ্যই সেখানে পানি রয়েছে। পানি থাকার মানে কি? পানি থাকার মানে হচ্ছে যে সেখানে আসলে রক্ত রস রয়েছে। রক্ত রস জিনিসটার মধ্যে প্রায় পুরোটাই হচ্ছে আসলে পানি, এবং রক্ত রসের মধ্যেই রক্ত কণিকা ভেসে বেড়ায়। বিষয়টা এরকম যে এটা যদি হয় একটা ধমনী বা শিরা, তার ভেতরে রক্ত কণিকাগুলো এভাবে আছে, রক্ত কণিকাগুলো ভেসে বেড়াচ্ছে এবং চারপাশে রয়েছে রক্ত রস। তার মানে রক্ত রসটা তরল, রক্ত কণিকা হচ্ছে একটা সলিড জিনিস। এখন আমরা যদি একটু দেখি রক্ত রসে আসলে কি কি থাকতে পারে। রক্ত রসে রয়েছে পানি, কিছু জৈব পদার্থ থাকতে পারে, রক্ত রসের মধ্যে কিছু অজৈব খনিজ লবণ থাকতে পারে। খনিজ লবণ মানে কি? বিভিন্ন আয়ন থাকতে পারে আসলে। এবং একই সাথে মনে করো যে গ্লুকোজ গুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এখানে দ্রবীভূত অবস্থায় থাকবে। এবং একই সাথে রক্ত রসের মধ্যে অনেক সময় দেখা যায় যে কার্বন ডাই অক্সাইড গুলো
বিভিন্ন ধরনের যৌগ গঠন করে আছে। তার মানে হচ্ছে রক্ত রস সম্পর্কে আমরা একটা জানলাম, এবং একই সাথে মনে রাখবেন 55% রক্ত রস থাকে রক্তের মধ্যে, বাকি 45% হচ্ছে রক্ত কণিকা। এখন যে রক্ত কণিকাটা রয়েছে সেটা আমি বলেছি যে সেটা তরল না, সেটা কঠিন জাতীয় পদার্থ। তাহলে রক্ত কণিকা সম্পর্কে আমরা যদি জানি তাহলে সেটাকে প্রথমেই বলতে পারি সেটা এক ধরনের কণা জাতীয় কিছু একটা। এবং রক্ত কণিকা রয়েছে 3 ধরনের। তো রক্ত কণিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো তারা একই সাথে আমাকে এই ক্লাসটি শেয়ার করে দিও, এবং তোমরা যারা ক্লাসে আমাদের সাথে আছো আমি একটু পরে তোমাদের কমেন্ট গুলো পড়ছি। আচ্ছা, লোহিত রক্ত কণিকা সম্পর্কে যদি বলি, রক্ত কণিকা সম্পর্কে যদি বলতে যাই, প্রথমেই যেটা বলতে হবে লোহিত রক্ত কণিকা সম্পর্কে। আমি দেখছি আমাদের সাথে লাইভ ক্লাসে কে কে রয়েছে। আমি একটু পরে তোমাদের কমেন্ট দেখছি, এর মধ্যে লিখে ফেলি যে রক্ত কণিকা কি কি ধরনের রয়েছে। লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা। আচ্ছা, রক্ত কণিকা সম্পর্কে বলার ক্ষেত্রে প্রথমে লোহিত রক্ত কণিকাটাকে খুব গুরুত্ব দিয়ে আমরা পড়বো। কেন বলতো? কারণ হচ্ছে রক্ত আমরা জানি লাল রঙের। তোমার যদি হাতের কোথাও কেটে যায় তখন আমরা কিন্তু দেখতে পাই একটা লাল রঙের তরল পদার্থ বের হয়ে আসছে, তার মানে রক্তের মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে যেটা লাল রঙের। কিন্তু রক্ত রসের ক্ষেত্রে আমি বলেছি পানি আছে, জৈব পদার্থ আছে, অজৈব পদার্থ আছে, খনিজ লবণ রয়েছে, গ্লুকোজ রয়েছে, এগুলো কোনোটা কি লাল? নিশ্চয়ই না। তার মানে বুঝতে হবে যে রক্ত কণিকার মধ্যে কিছু একটা আছে যেটা হচ্ছে লাল রঙের। লাল রঙের জিনিসটি হচ্ছে এই লোহিত রক্ত কণিকা। লোহিত, লোহিত মানে হচ্ছে জিনিসটার মধ্যে লোহা জাতীয় কিছু একটা থাকবে। লোহা মানে হচ্ছে আয়রন, আয়রনের একটা যৌগ। রক্ত কণিকার ক্ষেত্রে, এই লোহিত রক্ত কণিকার ক্ষেত্রে থাকে হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন মানে কি? হিমোগ্লোবিন শব্দটার মধ্যে হিম এবং গ্লোবিন দুটা আলাদা কথা। হিম শব্দটা হচ্ছে আয়রন থেকে এসেছে এবং গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। তো এই দুটো মিলেই আসলে লোহিত রক্ত কণিকার একটা উপাদান হিসেবে থাকে, এবং এই জিনিসটার রং হচ্ছে লাল রং। এই কারণে এই রক্ত কণিকাটাকে আমরা লাল রঙের দেখতে পাই। লোহিত রক্ত কণিকা সম্পর্কে বিস্তারিত জানার আগে আমি দেখি আমাদের সাথে কে কে লাইভ ক্লাসে রয়েছে। বিধান রয়েছে নিউ ইয়র্ক থেকে, তোহা রয়েছে, রাহাত আয়মান রয়েছে, সাইফুল শান্ত রয়েছে ঢাকা বাড্ডা থেকে, বিষাদ সিন্ধু রয়েছে, নোমান রয়েছে, সুমাইয়া আফসানা রয়েছে। আমাদের সাথে আয়মান ভাইও কিন্তু আমাদের ক্লাসটি করছেন। তো এখন লোহিত রক্ত কণিকা সম্পর্কে যদি বিস্তারিত একটু বলি তাহলে যেটা বলতে হবে যে লোহিত রক্ত কণিকার আকারটা কিরকম। যে কোনো কিছুর বর্ণনা যদি তুমি দিতে যাও তাহলে আসলে কিসের বর্ণনাটা প্রথমে দিবে? সে দেখতে কিরকম, তাই তো? তারপর তার ভিতরে কি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো সে আসলে দেখতে কিরকম? সে দেখতে হচ্ছে অনেকটা, আমরা ছোটবেলায় অ্যালপেনলিবে চকলেট খেয়েছি, তাই না? চকলেটটা যদি আমরা একটু মনে করি দেখতে কিরকম, তাহলে কিন্তু আমাদের মনে পড়বে চকলেটটা আসলে ছিল অনেকটা এই ধরনের, মাঝখানটা একটু চাপা ছিল, তাই না? লোহিত রক্তকণিকাকেও তুমি যদি পাশ থেকে দেখো দেখবে মাঝখানটা একটু চাপা, আর যদি উপর থেকে দেখো তাহলে দেখবে রক্তকণিকাটা হচ্ছে এরকম গোলাকৃতি। মাঝখানটা এখানে একটা গোল দেওয়ার কারণ হচ্ছে এই জিনিসটা একটু গর্ত ধরনের। এখন কথা হচ্ছে এই লোহিত রক্তকণিকাটা এরকম আকৃতি কেন? এটা দ্বি অবতল আকারের কেন? এটাকে আমরা বলছি দ্বি অবতল। আচ্ছা, এখানে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন এই কণিকাটার ভেতরে থাকে। কণিকাটার ভেতরে হিমোগ্লোবিন থাকার কারণে সেই হিমোগ্লোবিনটা অনেক জায়গা নিয়ে নেয়। তখন হয় কি, লোহিত রক্তকণিকার ভেতরে যে নিউক্লিয়াসটা থাকার কথা ছিল সেই নিউক্লিয়াসটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়।
তার মানে হচ্ছে লোহিত রক্তকণিকার আরো একটা বৈশিষ্ট্য সম্পর্কে আমি যদি বলি, তাহলে সেটা হবে তাদের নিউক্লিয়াস নেই এবং দেখতে গোলাকার, উপর থেকে যদি দেখি তাহলে গোলাকার, এবং অবশ্যই সেটা লাল রঙের। এখন এই রক্তকণিকার কিছু হিসাব সম্পর্কে আমরা জানবো। যেমন লোহিত রক্তকণিকার ক্ষেত্রে প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ রক্তকণিকা থাকে। প্রতি কিউবিক মিলিমিটার রক্ত যদি হয়, পঞ্চাশ লক্ষ রক্তকণিকা থাকবে প্রতি কিউবিক মিলিমিটার রক্তের মধ্যে। তার মানে বুঝতেই পারছি একটা রক্তে প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকা থাকবে। এবং পুরুষের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যাটা একটু বেশি, মহিলাদের ক্ষেত্রে একটু কম পরিমাণে থাকে, সেটা 45 লক্ষের মতো বা 40 লক্ষের মতো থাকে। এবং শিশুদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার পরিমাণ আরেকটু বেশি থাকে। একই সাথে মনে রাখতে হবে যে শ্বেত রক্তকণিকা যেটা, সেটা খুব অল্প পরিমাণে থাকছে। দেখা যায় যে শ্বেত রক্তকণিকা যদি একটা থাকে, লোহিত রক্তকণিকা থাকবে হচ্ছে 600 বা 700 বা 500 এরকম সংখ্যার। কিছু কিছু ক্ষেত্রে আবার শ্বেত রক্তকণিকা বেশি থাকতেও পারে। আচ্ছা, তো সেটা নিয়ে একটু পরে বলছি। তো লোহিত রক্তকণিকা সম্পর্কে কি কি জানলাম, যে এটা দ্বি-অবতল, নিউক্লিয়াস নেই, গোলাকার, লাল রঙের। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, যে এই রক্তকণিকাগুলো কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে তারা আবার তৈরি হয় অবশ্যই। যদি তৈরি হওয়ার পদ্ধতি নাই থাকে, তাহলে সেটা নিশ্চয়ই নষ্ট হওয়ারও কোনো কারণ নেই। লোহিত রক্তকণিকাগুলো কোথা থেকে তৈরি হয়? লোহিত রক্তকণিকাগুলো মূলত পরিণত বয়সে, যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তাদের অস্থির মধ্যে যে মজ্জা রয়েছে, অস্থির ভেতরে মাঝখানে অস্থি মজ্জা, সেখান থেকে উৎপন্ন হয়। এছাড়া যখন ছোট থাকে তখন সেটা প্লীহা বা লিভার থেকে তৈরি হতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তৈরি হবে হচ্ছে বোন ম্যারু বা অস্থি মজ্জা থেকে। তাহলে আমরা কয়েকটা ইনফরমেশন জানলাম লোহিত রক্তকণিকা সম্পর্কে। এখন লোহিত রক্তকণিকার কাজ কি সেটা নিয়ে যদি বলি, লোহিত রক্তকণিকার মূল কাজ হচ্ছে যে অক্সিজেনটা দেহের ভেতরে ঢুকছে, সেই অক্সিজেনটার সাথে লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিনটা রয়েছে সেটা বিক্রিয়া করে একটা নতুন যৌগ তৈরি করে। সেই যৌগটার মাধ্যমে এই অক্সিজেনটা ধীরে ধীরে ফুসফুস থেকে কোষের ভেতরে প্রবেশ করতে থাকে। এবং দেখা যায় যে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এই সবকিছু পরিবহনের ক্ষেত্রে মূল কাজটা আসলে এই রক্তকণিকাটাই করে থাকে। তার মানে এই কণিকাটা বেশি থাকার কারণটা কি? তাহলে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যাতে যথেষ্ট পরিমাণে সে পরিবহন করতে পারে। তো এটা ছিল আমাদের লোহিত রক্তকণিকা। যদি মনে রাখো তাহলে মনে পড়বে যে লোহিত রক্তকণিকা পর আমি লিখেছিলাম শ্বেত রক্তকণিকা। এখন আসি শ্বেত রক্তকণিকা জিনিসটা কি বা এটা কিভাবে কাজ করে। শ্বেত রক্তকণিকা নামটা থেকে বুঝতে পারছি এটা সাদা ধরনের কিছু একটা হবে। এখন এই শ্বেত রক্তকণিকার আকৃতিটা কিরকম? এটা আসলে কোনো নির্দিষ্ট আকৃতি নেই। নির্দিষ্ট আকৃতি নেই কেন বলা হচ্ছে? কারণ এই রক্তকণিকাটা ঘনপদ তৈরি করতে পারে। ঘনপদ কি? ঘনপদ হচ্ছে, মনে করো এটা হচ্ছে তার আকৃতি যদি থাকে, সে প্রয়োজন অনুযায়ী তার অংশ থেকে এরকম একটা অংশ বের করতে পারবে। এই যে অতিরিক্ত অংশটা তৈরি হলো, এটাই হচ্ছে ঘনপদ। এবং এই কারণে শ্বেত রক্তকণিকা বিভিন্ন আকার আকৃতির আমরা দেখতে পাই, এবং এই জিনিসটা আকারে অনেক বড় হয়। তাহলে শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে আমরা যে সকল বৈশিষ্ট্য মূলত পাচ্ছি, কি কি বৈশিষ্ট্য পাচ্ছি? মূলত আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আকারে বড়, অল্প পরিমাণে থাকে, এবং একই সাথে জীবাণু ধ্বংস করা হচ্ছে এদের প্রধান কাজ। জীবাণু ধ্বংস করে কিভাবে? এই যে ঘনপদের কথাটা বললাম,
মনে করো তার আশেপাশে একটা জীবাণু রয়েছে যে এই জিনিসটা তোমার দেহে থাকার প্রয়োজন নেই, তখন কি করবে সে? তখন সে আস্তে আস্তে তার চারপাশে এরকম একটা ঘনপথ তৈরি করে জীবাণুটাকে খেয়ে ফেলবে। এবং একই সাথে আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে যে এদের নিউক্লিয়াস রয়েছে। তার মানে লোহিত রক্তকণিকার শ্বেত রক্তকণিকার যদি একটা পার্থক্য আমরা করি, প্রথমেই যেটা আসবে লোহিত রক্তকণিকা দেখতে লাল, শ্বেত রক্তকণিকা দেখতে সাদাটে বা আমরা বর্ণহীনও বলতে পারি অনেক সময়। এবং একই সাথে লোহিত রক্তকণিকা আকারে ছোট, শ্বেত রক্তকণিকা আকারে বড়। লোহিত রক্তকণিকা অনেক পরিমাণে থাকে, শ্বেত রক্তকণিকা কম থাকে। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে, লোহিত রক্তকণিকা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস আছে, লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস নেই। তো এগুলো হচ্ছে সাধারণ পার্থক্যগুলো। কিন্তু এখন কথা হচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শ্বেত রক্তকণিকার পরিমাণটা একটু বেড়ে যায়। কখন বাড়তে পারে চিন্তা করে দেখো তো, তুমি যখন অসুস্থ তখন তোমার দেহে জীবাণু ধ্বংস করা খুব বেশি প্রয়োজন, তোমার দেহটাকে তখন সুরক্ষিত করা প্রয়োজন। তখন কি করবে? এই শ্বেত রক্তকণিকার পরিমাণটা বেড়ে যাবে। ওই অতিরিক্ত শ্বেত রক্তকণিকাটা তখন তোমার দেহটাকে সুস্থ রাখার কাজে ব্যস্ত থাকবে। কিন্তু সাধারণ অবস্থায় তোমার দেহে অল্প কিছু পরিমাণে শ্বেত রক্তকণিকা আমরা দেখতে পাবো সবসময়। আচ্ছা, এখন শ্বেত রক্তকণিকা সম্পর্কে আমরা জানলাম, আমরা বুঝলাম। এখন আমরা যদি আরেকটা যে রক্তকণিকা আছে সেটা সম্পর্কে একটু জানি, তাহলে জানবো যে আরেকটা রক্তকণিকার নাম হচ্ছে অনুচক্রিকা। এখন এই অনুচক্রিকা জিনিসটা কি? অনুচক্রিকা সম্পর্কে যদি আমরা বলি, অনুচক্রিকা হচ্ছে সবচাইতে ছোট আকারের রক্তকণিকা এবং সবচেয়ে বড় আকারের রক্তকণিকা হচ্ছে শ্বেত রক্তকণিকা। সবচেয়ে ছোট আকারের হচ্ছে অনুচক্রিকা। এবং অনুচক্রিকার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা বর্ণহীন, এদের কোনো রং থাকে না এবং এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটার ফলে রক্তটা জমাট বাঁধে। কিভাবে? যখন কোনো একটা রক্তনালী কোনো দিক দিয়ে ছিঁড়ে যায় তখন সেই যে ক্ষত জায়গাটা, সেই জায়গাটাকে ক্ষতটাকে পূরণ করার জন্য এই অনুচক্রিকা গুলো এক ধরনের রাসায়নিক দ্রব্য নিঃসৃত করতে থাকে। এর ফলে কি হয়? ধীরে ধীরে ওই ক্ষত জায়গাটাতে একটা জালকের মতো অংশ তৈরি হয়ে যায় এবং ওই জালকটাতে রক্তকণিকা গুলো আটকা পড়ে এবং জায়গাটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়া মানে সেই জায়গা দিয়ে আর কোনো রক্ত শরীর থেকে বাহিরে আসতে পারবে না। মনে করে দেখো, তোমার যখন কোন একটা জায়গায় কেটে যায়, মনে করো হাতের কোন একটা জায়গায় খুব অল্প পরিমাণেই কেটে গেল, কিছুক্ষণ পর কিন্তু রক্ত পড়াটা বন্ধ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে সেই জায়গাটা একটু শক্ত ধরনের হয়ে যায় এবং ধীরে ধীরে ওই ক্ষতটা কিন্তু পূরণ হয়ে যায়। এই যে রক্ত বন্ধ হয়ে গেল পড়া এবং রক্তটা যে জমাট বেঁধে গেল, এই পুরোটা কাজে সাহায্য করছে হচ্ছে এই অনুচক্রিকা। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে অনুচক্রিকা। এবং অনুচক্রিকার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা গুচ্ছাকারে থাকে, মানে অনেকগুলো অনুচক্রিকা একসাথে থাকবে। এবং এদের আকৃতি যদি আঁকি তাহলে এরা খুবই ছোট, এরকম ধরনের এরা দেখতে হয়। তার মানে তোমাদের জন্য এখন একটা প্রশ্ন রয়েছে যে মানব দেহে সবচেয়ে বড় রক্তকণিকা কোনটি? রক্তকণিকা রয়েছে তিন ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিবে অ্যান্সারটা আসলে কি, মানব দেহের সবচেয়ে বড় রক্তকণিকা কোনটি। তো এটা ছিল আমাদের রক্তকণিকা গুলো নিয়ে আলোচনা। এখন আসি রক্তের কাজটা কি। রক্তের মূল কাজ যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। ফুসফুস থেকে রক্তের কণিকাগুলো অক্সিজেনকে ধীরে ধীরে বিভিন্ন কোষে নিয়ে যায় এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইড গুলোকে বের যখন হয় কার্বন ডাই অক্সাইড গুলো, তখন এই রক্তকণিকার মাধ্যমে সেটা ধীরে ধীরে আবার
ফুসফুসে ফেরত যায়। এবং একই সাথে এই রক্তকণিকার মধ্যে যে শ্বেত রক্ত কণিকাগুলো আছে সেগুলো বলেছে যে জীবাণু ভক্ষণ করে বা খেয়ে ফেলে, তার মানে রোগ প্রতিরোধেও সাহায্য করে। আর অনুচক্রিকার কাজ সম্পর্কে বলেছি রক্ত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তার মানে রক্ত পড়া বন্ধ করার জন্য অনুচক্রিকাটা আমাদের প্রয়োজন। তো এটা ছিল হচ্ছে রক্তকণিকাগুলোর মূল কাজ। আরেকটা কাজ মনে রাখবে, সেটা হচ্ছে যে হরমোন পরিবহন করে। হরমোন জিনিসটাকে পরিবহন করার জন্য রক্ত সাহায্য করে। আচ্ছা, তো আমি দেখি তোমরা যারা দেখছো তোমরা কি অ্যান্সার দিয়েছো। মিনা বলছে ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি বলতে হোয়াইট ব্লাড সেল বুঝে, সে শ্বেত রক্তকণিকার কথা বলছে। আচ্ছা, শুভ বলছে অনুচক্রিকা, স্বজন বলছে শ্বেতকণিকা, নাহিদ হাসান বলছে লোহিত কণিকা, শুভ বলছে অনুচক্রিকা এবং তোহা বলছে শ্বেত রক্তকণিকা, সাব্বির খান বলছে লোহিত রক্তকণিকা, রুমি বলছে শ্বেত রক্তকণিকা, ইসরাত, অমিন, হুমায়রা, শান্ত, রাশিদুল, তুহিন, তোমরা সবাই বলছো শ্বেত রক্তকণিকা, অল্প কয়েকজন বলেছো লোহিত রক্তকণিকা। চিন্তা করে দেখো, যখন আমি বলেছিলাম শ্বেত রক্তকণিকার কথাটা তখন বলেছিলাম যে এটা আকারে বড়, এটার বৈশিষ্ট্যতেই আমি লিখে দিয়েছিলাম এটা আকারে বড়। এবং যারা অনুচক্রিকা বলছো, অনুচক্রিকার ক্ষেত্রে আমি উল্লেখ করে দিয়েছি অনুচক্রিকা হচ্ছে সবচাইতে ছোট রক্তকণিকা মানব দেহের মধ্যে। তার মানে অনুচক্রিকা অবশ্যই এইখানে অ্যান্সারটা হবে না। যদি আমি প্রশ্ন করতাম যে মানব দেহের সবচেয়ে ছোট রক্তকণিকা কোনটি, তখন কিন্তু অনুচক্রিকা উত্তরটি একদম সঠিক ছিল। এক্ষেত্রে মানব দেহের সবচেয়ে বড় রক্তকণিকা হচ্ছে শ্বেত রক্তকণিকাগুলো, লোহিত রক্তকণিকাগুলো শ্বেত রক্তকণিকা থেকে একটু ছোট আকারের। আর শ্বেত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াসটা থাকে না। তো এটা ছিল হচ্ছে রক্ত কণিকাগুলো নিয়ে আলোচনা। এখন আমি যদি ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করি, তাহলে যেটা প্রথম প্রশ্ন, তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো তোমরা নিশ্চয়ই তোমাদের ব্লাড গ্রুপটি জানো, যদি না জেনে থাকো দ্রুত জেনে নিবে। তো যারা জানো তোমাদের ব্লাড গ্রুপটা কি, তারা কমেন্টে আমাকে জানিয়ে দাও তোমাদের ব্লাড গ্রুপ কি। এবং ব্লাড গ্রুপ নিয়ে খুব মজার কিছু তথ্য আমরা আজকে জানবো। এখন দেখি ব্লাড গ্রুপ গুলো আসলে কি কি ধরনের হতে পারে, তোমরা কমেন্টে লিখতে থাকো। আমরা অনেকে শুনেছি ব্লাড গ্রুপ এ পজিটিভ বা এ নেগেটিভ, তারপরে বি পজিটিভ, বি নেগেটিভ, আর কি কি হতে পারে, ও পজিটিভ হতে পারে, ও নেগেটিভ হতে পারে, আরো একটা রয়েছে এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। এখন এত ধরনের ব্লাড গ্রুপ থাকার কারণটা কি? কারণটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা বুঝবো যে লোহিত রক্তকণিকার গায়ে কিছু জিনিস থাকে, যে রাসায়নিক কিছু বস্তু থাকে, যেই বস্তুগুলোর উপর ভিত্তি করে আসলে এই ব্লাড গ্রুপিংটা করা হয়। এখন আমরা যদি একটু দেখি যে মনে করো এটা হচ্ছে একটা লোহিত রক্তকণিকা, এদের গায়ের মধ্যে কিছু রাসায়নিক বস্তু থাকবে। মনে করো এখানে রয়েছে এ নামক একটা বস্তু, এই বস্তুটা থাকার মানে হচ্ছে রক্ত রসের মধ্যে এমন কিছু একটা থাকতে হবে যেই জিনিসটা এ যদি লোহিত রক্তকণিকায় না থাকে, কোনো একটা লোহিত রক্তকণিকায় যদি সে বি পায়, মনে করো এখানে আছে বি, তখন সেই বিটাকে নষ্ট করে দিবে। এই যে এই জিনিসটা রয়েছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিজেন। এটা হচ্ছে অ্যান্টিজেন। আর রক্ত রসের মধ্যে যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে বলছি অ্যান্টিবডি। খুব সহজ কথায় আমাদের দেহের মধ্যে, আমাদের দেহের নিজস্ব না এমন কিছু যদি প্রবেশ করে, পুরো বডির সিস্টেমে চেষ্টা করে সেটাকে ধ্বংস করে ফেলতে। এখন চিন্তা করো এই রক্তকণিকাটার মধ্যে এই অ্যান্টিজেনটা আমি দেখতে পাচ্ছি,
আমার যদি দেহের মধ্যে আমি কোনো একটা রক্তকণিকা প্রবেশ করিয়ে দেই যার মধ্যে বি অ্যান্টিজেন আছে, সেটা কি এটার সাথে ম্যাচ করবে? ম্যাচ করবে না, সে মিলবে না এর সাথে। তার মানে এই জিনিসটা অবশ্যই তার কাছে একটা ফরেন পার্টিকেল বা তার কাছে একটা বহিরাগত বস্তু হিসেবে গণ্য হবে। তখন সে কি করবে? এই জিনিসটাকে মেরে ফেলার চেষ্টা করবে এবং আসলেও সে এটাকে নষ্ট করে ফেলবে। এই জিনিসটাকে নষ্ট করার জন্য কি প্রয়োজন? এই জিনিসটাকে নষ্ট করার জন্য প্রয়োজন হচ্ছে বি অ্যান্টিবডি। অ্যান্টিবডির ক্ষেত্রে যেই নামটা থাকে, মনে করো যদি বি থাকে, তার মানে হচ্ছে এই অ্যান্টিবডিটা কাকে নষ্ট করবে? বি অ্যান্টিজেন যুক্ত লোহিত রক্তকণিকাটাকে নষ্ট করে ফেলবে। যদি এ অ্যান্টিবডি হয় তাহলে সেই অ্যান্টিবডিটা কাকে নষ্ট করবে? এ অ্যান্টিজেন যুক্ত লোহিত রক্তকণিকাকে সে নষ্ট করে ফেলবে। এখন চিন্তা করে দেখো, যার দেহে এ অ্যান্টিজেন যুক্ত রক্ত রয়েছে, যার দেহে রক্তের গ্রুপ এ পজিটিভ বা এ নেগেটিভ, তার রক্ত রসে কি এ অ্যান্টিবডি থাকা সম্ভব? সম্ভব না। কারণ তার রক্ত রসে যদি এ অ্যান্টিবডি থাকে তখন কি ঘটবে? তখন এই অ্যান্টিবডিটার কারণে তার রক্তই নষ্ট হয়ে যেতে থাকবে। সেটা নিশ্চয়ই আমাদের দেহে ঘটে না। তার মানে আমাদের আসলে অ্যান্টিবডি থাকে কোনটা? বি থাকে। এর ফলে কি হয়? যদি আমার দেহে কখনো তোমার যদি এমন হয় যে তোমার ব্লাড গ্রুপ এ পজিটিভ বা নেগেটিভ, সেক্ষেত্রে তোমার দেহে যদি বি জাতীয় কোনো রক্ত ঢোকানো হয়, যদি বি পজিটিভ বা বি নেগেটিভ দেওয়া হয়, তখন এই বি অ্যান্টিবডিটা কি করবে? সেই লোহিত রক্তকণিকাগুলোকে খুঁজে খুঁজে বের করে নষ্ট করে ফেলবে। এর ফলে তোমার দেহে রক্তগুলো ধীরে ধীরে জমাট বেঁধে যেতে থাকবে। তার মানে হচ্ছে অ্যান্টিজেন যেটা থাকবে তার ঠিক বিপরীত অ্যান্টিবডিটা ওই রক্ত রসের মধ্যে দেখা যাবে। তো আমি দেখি কমেন্টে তোমরা কারা কারা তোমাদের ব্লাড গ্রুপ কি লিখেছো। সাকিব লিখেছে ও পজিটিভ। ও পজিটিভ খুব ইন্টারেস্টিং একটা ব্লাড গ্রুপ, একটু পরেই বলছি কেন। অনিত রয়েছে বি পজিটিভ। দিলশাদ দিশা বলছে এ বি পজিটিভ। এ বি রক্ত গ্রুপটা অনেক বেশি ইন্টারেস্টিং। তোমাদের মধ্যে যারা ও পজিটিভ বা ও নেগেটিভ বা এবি পজিটিভ এবি নেগেটিভ রক্ত গ্রুপের রক্তের গ্রুপ যুক্ত, তাদের ক্ষেত্রে খুব মজার একটা বিষয় ঘটে। বিষয়টা কি সেটা যদি আমরা একটা চার্ট আকারে দেখি তাহলে খুব সহজে বুঝবো। মনে করো তোমার রক্তের গ্রুপ হচ্ছে এ, তোমার রক্তের মধ্যে অ্যান্টিজেন রয়েছে, অ্যান্টিবডি রয়েছে। এ রক্ত গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন কি হবে? এ হবে। অ্যান্টিবডি কি হবে? অ্যান্টিজেন হবে এ, অ্যান্টিবডি হবে হচ্ছে বি। বি রক্ত গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন হবে হচ্ছে বি, এটার সাথে অ্যান্টিজেনটা কিন্তু মিল থাকতে হবে, অ্যান্টিবডিটা ঠিক বিপরীত হবে, এটা হবে এ। এখন আসি এ বি এর ক্ষেত্রে। এ বি দুইটাই দেখতে পাচ্ছি। এ বি দুইটা দেখার মানে হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কি কি রয়েছে? এ রয়েছে, বিও রয়েছে। এখন চিন্তা করো লোহিত রক্তকণিকার ভিতরে এ বি দুইটা অ্যান্টিজেন রয়েছে। দুইটা অ্যান্টিজেন যদি থাকে তাহলে তার মানে কি রক্ত রসের মধ্যে যদি এ অ্যান্টিবডিটা থাকে তাহলে সেই অ্যান্টিবডিটা এ অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলবে, এবং একই সাথে যদি এখানে বি থাকে তাহলে সেটা বি অ্যান্টিজেনটাকে ধ্বংস করতে আসবে। তাহলে কি ঘটবে? রক্তর লোহিত রক্তকণিকা নষ্ট হতে থাকবে। তার মানে এই দুইটার কিছুই কি থাকা সম্ভব? সম্ভব না। এই দুটার কিছুই আসলে থাকবে না। তাহলে কি হবে? এখানে অ্যান্টিবডি নেই, আমরা লিখবো এখানে কোনো অ্যান্টিবডি নেই। যদি কখনো প্রশ্ন আসে এ বি রক্ত গ্রুপের যারা, তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি কেন থাকে না, তাহলে অ্যান্সার হবে যে সেই লোহিত রক্তকণিকার মধ্যে এ বি দুইটা অ্যান্টিজেনই থাকে। এ অ্যান্টিজেন থাকার মানে অ্যান্টিবডি বি থাকা উচিত, কিন্তু বি অ্যান্টিবডি যদি থাকে তাহলে বি অ্যান্টিজেনটাকে সে নষ্ট করে ফেলবে। আর বি অ্যান্টিজেন থাকলে আমরা দেখতে পাচ্ছি এ অ্যান্টিবডি থাকা উচিত, কিন্তু এ যদি থাকে তাহলে সে আবার এটাকে নষ্ট করবে। এই কারণে কোনো অ্যান্টিবডি থাকবে না। এখন আসো ও গ্রুপের ক্ষেত্রে। ও গ্রুপের ক্ষেত্রে আমরা ও জিনিসটা লিখি কারণ তাদের কোনো প্রকারের অ্যান্টিজেন থাকে না।
লোহিত রক্তকণিকাদের উপরে আমরা কোনো অ্যান্টিজেন দেখতে পাই না, তার মানে অ্যান্টিজেন নেই, কোনো অ্যান্টিজেন ওদের নেই। এখন তোমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ও গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিবডিটা কি ধরনের হবে? সেখানে কি এ থাকবে, নাকি বি থাকবে, নাকি কোনো কিছুই থাকবে না? কারণ এখানে কিছু নেই, তো ওখানে থাকার কি কোনো দরকার আছে কিনা? তো তোমরা যারা দেখছো তারা আমাকে কমেন্টে জানিয়ে দাও, খুব দ্রুত জানিয়ে দিবে যে এইখানে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোন অ্যান্টিবডিটা থাকা প্রয়োজন। একটু পরে আমি তোমাদের কমেন্ট গুলো চেক করছি। এখন আসি যে কে কাকে ব্লাড দিতে পারবে। মনে করো তোমার রক্তের গ্রুপ হচ্ছে এ ব্লাড গ্রুপের কোনো একটা, তুমি এ ব্লাড গ্রুপের কোনো যে কোনো যে রক্তটা তোমার রয়েছে সেই রক্তটা তুমি নিতে পারবে। এটা একটা গেল। বি পজিটিভ যা সে বি পজিটিভ নিতে পারবে, বি নেগেটিভ যা সে বি নেগেটিভ নিতে পারবে। এ বি এর ক্ষেত্রে কি হবে? এ বি এর ক্ষেত্রে দেখো অ্যান্টিজেন কিন্তু দুই ধরনেরই আছে। অ্যান্টিজেন যদি দুই ধরনের থাকে তার মানে অ্যান্টিবডি নেই, তার রক্তরাশির মধ্যে কোনো প্রকারের অ্যান্টিবডি নেই। এর ফলে কি হবে, তুমি তাকে যদি এ পজিটিভ রক্ত দাও তাও সে গ্রহণ করতে পারবে, কারণ তার এ ব্লাড গ্রুপটাকে ধ্বংস করার জন্য এ অ্যান্টিবডিটা নেই, উপস্থিত নেই। এই কারণে তুমি যদি এই এ বি রক্ত গ্রুপ যার, তাকে যদি এ দাও, এ পজিটিভ বা এ নেগেটিভ দাও, সে কিন্তু নিতে পারবে। আবার তাকে যদি বি পজিটিভ বা বি নেগেটিভ দাও তাও সে কিন্তু নিতে পারবে, কারণ বি পজিটিভ বা বি নেগেটিভটাকে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডি তার রক্তরসে নেই। এই কারণে এ বি কে বলা হয় হচ্ছে সর্বজন গ্রহিতা বলা হয়। এটাকে আমরা বলি হচ্ছে সর্বজন গ্রহিতা, সব গ্রুপ থেকে সে গ্রহণ করতে পারে। কিন্তু একটা সমস্যা, সে কি সবাইকে দিতে পারবে? তার গ্রুপের মধ্যে, তার লোহিত রক্তকণিকার মধ্যে এ বি দুইটা অ্যান্টিজেন উপস্থিত। এই রক্তটা যদি এ এ গ্রুপ যুক্ত কোনো একটা মানুষের দেহে আমি দিয়ে দিই, সেই দেহের মধ্যে কি বি অ্যান্টিবডিটা আছে, এই অ্যান্টিবডিটা কি করবে, এই অ্যান্টিবডিটা এইখানের এই বি অংশটাকে ধ্বংস করতে চলে আসবে। আবার এই রক্তটা যদি আমি এই রক্ত সহ কোনো একটা মানুষের দেহে ঢুকাই, তখন কি হবে, তার দেহে এ অ্যান্টিবডি রয়েছে, এই অ্যান্টিবডি কি করবে, এ বি এর এ অংশটাকে নষ্ট করতে চলে আসবে। তার মানে এ বি রক্তের গ্রুপ যাদের, তারা কাউকে দিতে পারে না, তারা শুধু এ বি কে দিতে পারে। এ শুধু এ পজিটিভ বা শুধু এ নেগেটিভ বা শুধু বি পজিটিভ বি নেগেটিভ এদেরকে সে দিতে পারে না, কিন্তু সে সবার থেকে নিতে পারে। এই জন্য তাদেরকে আমরা বলে থাকি সর্বজন গ্রহিতা। এখন আমি দেখি যে প্রশ্ন ছিল তোমরা কি অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছে হচ্ছে এখানে এ বি থাকবে, অ্যান্টিবডি এ বি দুইটাই থাকবে। একজন বলেছে কোনো অ্যান্টিবডি নেই, অনেকে বলেছো জানো না। আচ্ছা, অনেকেই বলেছে অ্যান্টিবডি নেই। আচ্ছা, এখানে অ্যান্টিবডি নেই যারা বলছো তারা একটু চিন্তা করে দেখো, ওর দেহের মধ্যে এই ও পজিটিভ বা ও নেগেটিভ যাদের রক্তের গ্রুপ, তাদের দেহের মধ্যে কোনো অ্যান্টিজেন নেই, মানে রক্তের গ্রুপটার মধ্যে কোনো অ্যান্টিজেন নেই। এখন তাদের যেহেতু অ্যান্টিজেন নেই, তাদের অ্যান্টিবডিটা থাকবে। সহজ ভাবে আমরা যদি মনে রাখি যে অ্যান্টিজেন যদি সবগুলো থাকে, কোনো অ্যান্টিবডি থাকতে পারবে না, আর অ্যান্টিজেন যদি কোনোটাই না থাকে, সব অ্যান্টিবডি থাকতে পারবে। কারণ অ্যান্টিবডি থাকলে তো সমস্যা নেই, কারণ এখানে এমন কোনো কিছুই নেই যেটাকে সে নষ্ট করে ফেলবে, নষ্ট করার সে কিছু পাচ্ছে না, তাই আমরা সব ধরনের অ্যান্টিবডি এখানে রাখতে পারবো। তার মানে কি, এখানে সব ধরনের অ্যান্টিবডি আছে, তার মানে হচ্ছে এই ও গ্রুপ যেটা, তার মধ্যে যেহেতু কোনো অ্যান্টিজেন নেই, এই ও গ্রুপটাকে আমি যদি এ পজিটিভ কারো একটা দেহে দিয়ে দিই, সেই দেহের মধ্যে কি আছে, বি অ্যান্টিবডি রয়েছে। বি অ্যান্টিবডি থাকার ফলে কি হবে, বি অ্যান্টিবডিটা কাকে ধ্বংস করে, এই বি অ্যান্টিজেনকে ধ্বংস করে। এই বি অ্যান্টিজেনটা কি আমার এখানে আছে, নেই, তাহলে সে আসলে এই রক্তটাকে ধ্বংস করার জন্য কিছু খুঁজে পাবে না। তার মানে এই রক্তটা সুন্দর মতো ওই দেহের মধ্যে থাকতে পারবে। আবার মনে করো বি পজিটিভ কারো একটা দেহের মধ্যে তুমি ও একটা গ্রুপ ব্লাড গ্রুপ দিয়ে দিচ্ছ,
যদি দিয়ে দাও, তার দেহের মধ্যে আছে এ অ্যান্টিবডি, সে এ অ্যান্টিজেনকে ধ্বংস করে। এখানে কি এ অ্যান্টিজেনটা আছে? নেই। তার মানে এই লোহিত রক্তকণিকা গুলোকেও সে ধ্বংস করতে পারবে না। তার মানে হচ্ছে ও গ্রুপটাকে আমরা যে কোনো ক্ষেত্রে দিয়ে দিতে পারবো, যে কোনো রক্তের গ্রুপের ক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারবো, কারণ তার কোনো অ্যান্টিজেন নেই। এবং একই সাথে এটাও বলে রাখি, এই ও গ্রুপ যাদের, তারা আসলে শুধুমাত্র রক্ত গ্রহণ করতে পারে ও গ্রুপ থেকে। কেন বলতো? এইখানে অ্যান্টিবডি হিসেবে কারা আছে? এ আছে, বি আছে। আমি যদি এ কে দেই, এটাকে ধ্বংস করে ফেলবে। যদি বি গ্রুপ দেই, তাহলে এই বিটাকে ধ্বংস করে ফেলবে। আমি যদি ও দেই, তাহলে সে কোনো অ্যান্টিজেন পাবে না ধ্বংস করার, ফলে সে কোনো কিছুই ধ্বংস করতে পারবে না। তার মানে হচ্ছে ও গ্রুপটা সর্বজন দাতা হিসেবে কাজ করে, এবং সে গ্রহণ করার সময় শুধুমাত্র ও গ্রুপের থেকেই গ্রহণ করতে পারে। আর এবি গ্রুপটা সর্বজন গ্রহিতা হিসেবে কাজ করে, যে কোনো রক্তের গ্রুপ সে নিতে পারে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে সে শুধুমাত্র এ বি কেই দিতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। তো এরপরে আমরা চলে যাই হৃৎপিণ্ডে, যেটা নিয়ে আমরা একদম শুরুতে আলোচনা করছিলাম, যে একটা হৃৎপিণ্ডের ছবি দেখিয়েছিলাম তোমাদেরকে। সেটা যদি আমরা একটু ভালো করে আবার দেখি, এই চিত্রটা আমরা দেখতে পেয়েছিলাম, এবং আমি বলছিলাম যে এটা হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটা দেখে আমরা হৃৎপিণ্ডের একটা বাহ্যিক আকৃতির বা আকারের একটা ধারণা পাচ্ছি। এটা দেখতে অনেকটা তিন কোণাকার মনে হচ্ছে না? এইরকম একটা ত্রিভুজ আকৃতি টাইপের মনে হচ্ছে। উপর দিক দিয়ে যে হলুদ অংশ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে চর্বি, কিছু চর্বি জমা হয়ে আছে। এবং এখান দিয়ে আমরা কিছু ধমনী শিরাও দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমরা কিছু নালী বের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এখন হৃৎপিণ্ডের ক্ষেত্রে প্রথমে যেটা বলতে হবে, যেটা একটা ত্রিকোণাকার অঙ্গ এবং ভেতরটা ফাঁপা। ভেতর কেন করতে হবে? কারণ হচ্ছে এর ভেতর দিয়ে রক্ত পাস করবে। রক্ত পাস হওয়ার জন্য নিশ্চয়ই একটু যথেষ্ট পরিমাণ জায়গা প্রয়োজন, একটা নালী প্রয়োজন। সেই জন্যই এর ভেতরটা হবে হচ্ছে ফাঁপা ধরনের, এবং এর ভেতর থেকে কি কি বের হচ্ছে? ধমনী বের হচ্ছে এবং শিরা বের হচ্ছে, এবং এদের চারপাশে কিছু পর্দা থাকবে। সবচেয়ে বাহিরের পর্দা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের কয়েকটা স্তর রয়েছে, তো সেই সব স্তর সম্পর্কে তোমাদের আপাতত জানার প্রয়োজন নেই। তোমরা শুধু মনে রাখবে পেরিকার্ডিয়াম হচ্ছে একদম বাহিরে। তার মানে একদম বাহিরে যেটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে পেরিকার্ডিয়াম। আচ্ছা, তো এটা আমরা একদম বাহির থেকে যেটা দেখে বুঝতে পারছি সেটা জানলাম। এখন বলি, এই হার্ট থেকে কিছু ধমনী, কিছু নালী বের হয়ে যায়, কিছু নালী বাহির থেকে এসে হার্টের ভেতরে ঢুকে। এখন কোনটাকে কি বলে সেটা সম্পর্কে আমরা যদি একটু জানি, তাহলে দেখব যে যে সকল নালী, কোন একটা নালী মনে করো দেহ থেকে হার্টে প্রবেশ করছে, দেহ থেকে হার্টের ভেতরে আসছে, আর কিছু নালী হার্ট থেকে বের হয়ে দেহতে যাচ্ছে বা দেহের অন্যান্য অঙ্গে যাচ্ছে। দুই ধরনের নালী হওয়া সম্ভব। এখন কোনটাকে কি বলবো? দেহ থেকে হার্টে ফেরত আসছে সেই সকল নালীকে আমরা বলবো হচ্ছে শিরা, এবং হার্ট থেকে বের হচ্ছে সকল নালীকে আমরা বলবো হচ্ছে ধমনী। এখন শিরা এবং ধমনীর মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে? শিরার বৈশিষ্ট্য হচ্ছে যে, শিরার ক্ষেত্রে আমরা প্রধান বৈশিষ্ট্য যেটা বুঝবো, দেহ থেকে শিরাগুলো, নালীগুলো এসে হার্টে মিলিত হবে, হার্টে এসে ঢুকবে, রক্ত নিয়ে আসবে। এবং শিরা যে সকল ধমনী, যে সকল নালীগুলো রয়েছে শিরা নামে, তাদের মধ্যে আমরা কপাটিকা দেখতে পাই। কপাটিকা কেন পাই? খুব সহজ হিসাব। মনে করো তোমার পায়ের মধ্যে যে রক্তটা রয়েছে সেটাও তো হার্টে আসার প্রয়োজন, তাই তো? তো পা থেকে উপরের দিকে রক্ত আসছে, হতেই পারে যে অভিকর্ষ স্থানের কারণে রক্তটা নিচের দিকে চলে যাচ্ছে, এই কারণে একটা কপাটিকা থাকে। এই কপাটিকাটা রক্তটাকে নিচে আর যেতে দেয় না। আর ধমনী, যেটা ধমনীর ক্ষেত্রে যেটা মনে রাখবো, হার্ট থেকে যে সকল নালী বের হয় সবই হচ্ছে ধমনী। এবং মূলত শিরার মধ্যে দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয়? শিরার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। কিন্তু এখানে একটা
পার্থক্য রয়েছে, মানে একটা ব্যতিক্রম রয়েছে, পার্থক্য না ঠিক। ব্যতিক্রমটা কি চিন্তা করো, ফুসফুস একটা অঙ্গ যেটা দেহের মধ্যে রয়েছে, ফুসফুস থেকে একটা নালী হার্টে প্রবেশ করলো, তার মানে কি তার নাম শিরা হবে অবশ্যই, কারণ সেটা হার্টে প্রবেশ করছে। আচ্ছা, তাহলে এটা ফুসফুসীয় শিরা। এখন কথা হচ্ছে ফুসফুস থেকে যে রক্তটা আসে সেই রক্তে কি কার্বন ডাই অক্সাইড থাকা উচিত নাকি অক্সিজেন থাকা উচিত? অবশ্যই সেখানে অক্সিজেন থাকা উচিত। তার মানে হার্টে যে সকল শিরা ফেরত আসছে সে সকল শিরাতে মূলত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, কিন্তু ফুসফুসীয় শিরার ক্ষেত্রে আমরা সবসময় অক্সিজেন যুক্ত রক্ত দেখতে পাবো। এটা হচ্ছে শিরার ক্ষেত্রে একটা ব্যতিক্রম। আর ধমনী হার্ট থেকে বের হয়ে সব জায়গাতে ছড়িয়ে যাচ্ছে, হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্তটা পুরো দেহে ছড়িয়ে যায় যেখানে যেখানে প্রয়োজন। এখন হার্ট থেকে একটা নালী বের হয়ে অবশ্যই সেটা ফুসফুসে যাওয়া প্রয়োজন, ফুসফুসে যেটা যাচ্ছে সেটার নাম তাহলে ধমনী, যেহেতু হার্ট থেকে বের হচ্ছে। কিন্তু ফুসফুসে কি আমার অক্সিজেন যুক্ত রক্ত ফেরত দেওয়ার কোনো প্রয়োজন আছে? অবশ্যই নেই। তার মানে ফুসফুসে আমার আসলে কি ফেরত দেওয়া প্রয়োজন? কার্বন ডাই অক্সাইড ফেরত দেওয়া প্রয়োজন। তার মানে হচ্ছে যে ফুসফুসীয় ধমনী বলতে যেটা জানি আমরা, সেই জিনিসটার মধ্যে আসলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা প্রবাহিত হয়। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় চলে যাবে? ফুসফুসের মধ্যে চলে যাবে, যদিও সেটা ধমনী কিন্তু সেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এটা হচ্ছে শিরা এবং ধমনীর ক্ষেত্রে একটা ব্যতিক্রম। এবং ধমনীটা প্রথমে মোটা থাকে এবং ধীরে ধীরে সেটা কৈশিক জালিকাতে পরিণত হয়, কৈশিক জালিকাগুলো আবার পরবর্তীতে ধীরে ধীরে শিরাতে পরিণত হয়। কৈশিক জালিকাগুলো কি আমাদের দেহের বিভিন্ন জায়গায় খুব সূক্ষ্ম নালী কিছু রয়েছে, যেসব নালী বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, যেখানে মনে করো একটা মোটা শিরা যাওয়া সম্ভব না, সেসব জায়গায় কৈশিক জালক রয়েছে। সেই কৈশিক জালক গুলোতে লোহিত রক্তকণিকাটা যায় এবং পরবর্তীতে সেগুলো শিরাতে গিয়ে আবার মিলিত হয়ে হার্টে ফেরত আসে। তো এটা ছিল হচ্ছে শিরা এবং ধমনীর কথা। এখন আমরা বলবো হচ্ছে হার্ট নিয়ে। এটা যদি একটা হার্টের ছবি হয়, এর আগে যে হার্টটা দেখেছিলাম সেটাকে যদি লম্বচ্ছেদ করা হয় তাহলে এরকম একটা চিত্র দেখা যাবে। এখানে দেখো, আমি বলেছিলাম যে হার্ট একটা ফাঁপা অঙ্গ, এখানে দেখাই যাচ্ছে ভেতরে কিছু ফাঁপা জায়গা আছে। এই যে এই অংশগুলো, তারপর এই অংশগুলো, এগুলো হচ্ছে সব ফাঁপা জায়গা, এখানে রক্ত জমা থাকে। এখন আমরা দেখি যে হৃৎপিণ্ডের স্তরগুলোর মধ্যে কি কি রয়েছে। হৃৎপিণ্ডের স্তরগুলোর মধ্যে রয়েছে বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। বহিঃস্তরের নামটা হচ্ছে মূলত এপিকার্ডিয়াম বা পেরিকার্ডিয়াম আমরা বলতে পারি। তারপরে রয়েছে মায়োকার্ডিয়াম, তারপরে একদম ভেতরের দিকে রয়েছে এন্ডোকার্ডিয়াম। আচ্ছা, এখন এক্ষেত্রে পেরিকার্ডিয়াম হচ্ছে বাহিরের দিকে, তারপরে এই জায়গাটা হচ্ছে মায়োকার্ডিয়াম এবং ভেতরের একদম স্তর যেটা, এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামের পরেই অংশটা, এই যে অংশটা দেখতে পাচ্ছি, এই পুরোটাই হচ্ছে ফাঁপা অংশ। এখন এটা তো আমরা তার ইয়া সম্পর্কে জানলাম, স্তরগুলো সম্পর্কে জানলাম, এবং একই সাথে যেটা বলবো যে এদের এতগুলো স্তর কেন প্রয়োজন। কারণ হচ্ছে হৃৎপিণ্ডটা সংকোচন হয়, প্রসারণ হয়। আমরা পেশি পড়ার ক্ষেত্রে দেখেছিলাম যে হৃদ পেশিটা দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। তুমি হৃৎপিণ্ডের কাজকে কখনোই কন্ট্রোল করতে পারবে না, সেটা নিজস্ব ছন্দতে সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হয়েই যাচ্ছে। এখন এই যে সংকোচন প্রসারণের ক্ষেত্রে একটা চাপ পড়ে হৃৎপিণ্ডের মধ্যে, এই চাপটাকে সহ্য করার জন্য এরকম পুরো স্তরের একটা আবরণ তাদের প্রয়োজন। হৃৎপিণ্ডের মধ্যে আর কি কি রয়েছে? হৃৎপিণ্ডের মধ্যে যে
অংশগুলো রয়েছে, প্রকোষ্ঠ রয়েছে, তার মধ্যে এটাকে যদি 1 বলি, এটাকে যদি মনে করো 2 বললাম, এটাকে বললাম 3 এবং এই অংশটাকে বললাম হচ্ছে 4। লেখাটা মনে হয় খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো আমি তোমাদেরকে বলছি এখানে একটা ফাঁপা অংশ, এটা একটা ফাঁপা অংশ, এটা একটা ফাঁপা অংশ, এটা একটা ফাঁপা অংশ। আচ্ছা, এখন এদের নাম কি? এই যে উপরে যে দুটো দেখতে পাচ্ছি এদের নাম হচ্ছে অলিন্দ, এবং নিচে যেগুলো রয়েছে, যে দুটো রয়েছে এদের নাম হচ্ছে নিলয়। এখন রক্তটা কি করে? এই পাশের অংশটাকে আমরা বলছি ডান অংশ, এই পাশের অংশটাকে আমরা বলছি হচ্ছে বাম অংশ। যে কোনো চিত্রের ক্ষেত্রে, হার্টের চিত্রে আমরা যখনই হার্টের ছবিটা দেখি সবসময় মনে রাখবে এই দিকের অংশটাকে আমরা বলি পাশের অংশ, এই দিকের অংশটাকে আমরা বলছি হচ্ছে বাম পাশের অংশ। কেন বলতো? কারণ মনে করো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার হার্টের বাম দিকের অংশ কোনটা? এটা, এবং ডান দিকের অংশ হচ্ছে এটা। তাহলে এই দিকটা হচ্ছে ডান এবং এই দিকটা হচ্ছে বাম। আচ্ছা, এখন এই অংশটা যদি দেখি, এই অংশটা হচ্ছে তাহলে ডান অলিন্দ, এই অংশটা কি হবে? এই অংশটা হবে হচ্ছে ডান নিলয়, এই অংশটা হবে বাম অলিন্দ, এইটা হবে বাম নিলয়। এবং দেখো এই যে মাঝখানে একটা কপাটিকার মতো অংশ দেখা যাচ্ছে, এই কপাটিকার মতো অংশটা আসলে কি? এই অংশটা হচ্ছে একটা দরজা। কপাটিকা মানেই হচ্ছে একটা দরজা বোঝায়। এখানেও একটা দরজা, এখানে একটা স্পষ্ট ভাবে কপাটিকা দেখা যাচ্ছে, তাই না? এটাও এক ধরনের দরজা। এখন এই দরজাগুলো খুলে কিভাবে? এই দরজাগুলো খোলার জন্য কিছু তন্তু এই অংশগুলোতে যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে? এই যে এখানে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছি কিছু তন্তু, এই তন্তুগুলো হচ্ছে এই যে ভেতরের অংশের সাথে যুক্ত। বিভিন্ন সময় সংকোচন বা প্রসারণের সময় এই তন্তুগুলোর টানের ফলে একবার এই কপাটিকাটা খুলে যায়, এই তন্তুগুলোর ফলে একটা সময় এই কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে হৃৎপিণ্ডের সাধারণ কিছু কথা। এরপরে আমরা যদি আরেকটু দেখি হৃৎপিণ্ড সম্পর্কে, হৃৎপিণ্ডের দুটো দরজা বা কপাটিকার কথা বলেছিলাম। কপাটিকার ক্ষেত্রে 2 ধরনের কপাটিকা আমরা দেখতে পাই, একটা হচ্ছে ট্রাইকাসপিড আর একটা হচ্ছে বাইকাসপিড। এখন আমরা যদি দেখি কোনটা ট্রাই এবং কোনটা বাইকাসপিড, তাহলে দেখতে পাবো যে এই ছবিটার ক্ষেত্রে এখানে একটা কপাটিকা ছিল এবং এইখানেও একটা কপাটিকা ছিল। এখানের কপাটিকাটাকে আমরা বলি হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাই শব্দের মানেই 3 এবং এখানে বলি বাইকাসপিড ভালভ। বাই মানে হচ্ছে 2। এখন ট্রাইকাসপিড ভালভটা কিসের কিসের মধ্যে থাকে? এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে কি আছে? ট্রাইকাসপিড ভালভ রয়েছে। এবং এখানে বাম অলিন্দ বাম নিলয়, এই দুটোর মাঝখানে রয়েছে বাইকাসপিড ভালভ। এখন বাই এবং ট্রাই কেন বলছি? এই চিত্রটা দেখো, এখানে 3টা অংশ দেখতে পাচ্ছি, এই যে 3টা অংশ দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। এটা যখন খুলে এই অংশটাও এখানে কিছু ভেতর দিকে খুলে যায়, এই অংশটাও ভেতর দিকে খুলে যায়, এটাও ভেতর দিকে খুলে যায়, তখন মাঝে একটা গর্তের মতো অংশ তৈরি হয়, ভেতর থেকে রক্তটা তখন নিলয়ে এসে পড়ে। এবং এখানে দুটো অংশ দেখতে পাচ্ছি, এই দুটো অংশ যখন আলাদা হয়ে যায় তখন অলিন্দ থেকে নিলয়ে রক্তগুলো এসে পড়ে এবং এই অংশটা থাকবে হচ্ছে বাম দিকে, এই অংশটা থাকবে হচ্ছে ডান দিকে। তো এটা ছিল হচ্ছে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভের একটা চিত্র। তো এখন আসো আমি বলি যে কিভাবে কিভাবে এই অংশগুলো কাজ করে। হৃৎপিণ্ডের ক্ষেত্রে যে সকল ধমনী এবং কিছু শিরা দেখা যায়, হৃৎপিণ্ডের ভেতরে কিছু শিরা এসে প্রবেশ করে, কিছু ধমনী হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়। এখন এই যে
ধমনীগুলো বা শিরাগুলো রয়েছে, শিরাগুলো দিয়ে রক্ত হৃৎপিণ্ডে আসবে। শিরাগুলো দিয়ে রক্ত হৃৎপিণ্ডের ভেতরে প্রবেশ করবে। কোথায় দিয়ে প্রবেশ করবে? এই ছবিটার মধ্যে এই যে একটা অংশ দেখতে পাচ্ছি, এই অংশটা দিয়ে রক্ত প্রবেশ করবে। রক্ত প্রবেশ যেহেতু করছে এবং হৃৎপিণ্ডের ভেতরে ঢুকছে, তার মানে হচ্ছে এটা নিশ্চয়ই এক ধরনের একটা শিরা, এবং এই শিরাগুলো মূলত দেহের বিভিন্ন জায়গা থেকে রক্তটাকে নিয়ে আসে। এই দিক দিয়েও রক্ত প্রবেশ করবে। এই যে শিরাটা রয়েছে এটা দেহের নিচের অংশের থেকে যত রক্ত আসছে সেগুলোকে ভেতরে নিবে, আর এই অংশ দিয়ে দেহের হার্টের উপর দিকে মস্তিষ্ক এদের রক্তগুলো এই দিক দিয়ে প্রবেশ করবে। এখন এই জায়গাটার নাম কি ছিল? ডান অলিন্দ। এটা ছিল বাম অলিন্দ। ডান অলিন্দে রক্ত এসে জমা হলো। কি ধরনের রক্ত? অক্সিজেন অক্সিজেন মুক্ত রক্ত, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, সেটা এখানে আসলো। আসার পরে কি হবে? এই জায়গাটা অবশ্যই স্ফীত হয়ে যাবে, ফুলে যাবে। এখানে যখন চাপ বাড়বে, এই জায়গাটায় চাপ বাড়লে কি হবে? সেখানে একটা প্রেসার তৈরি হবে। প্রেসার তৈরি হলে কি হবে? এই যে কপাটিকা দেখতে পাচ্ছি, এখানে কি ছিল? ট্রাইকাসপিড ভালভ ছিল। তিনটা কপাটিকা যুক্ত একটা ভালভ ছিল, সেটা খুলে যাবে। এই যে দেখো, এটা খোলা দেখাচ্ছে, এবং দেখো এই জিনিসটা শুধু এদিকেই খুলতে পারে, এটা কিন্তু উল্টো দিকে খুলতে পারে না। কেন? সেটারও অবশ্যই একটা কারণ রয়েছে। রক্তটা এদিকে এসে প্রবেশ করলো, এই অংশটাতে এসে জমা হবে। এটা কি? ডান নিলয়। এবং একই সাথে আমি কিন্তু ফুসফুসীয় শিরার কথাও বলেছিলাম। ফুসফুসীয় শিরাটাও তাহলে অবশ্যই কোনো না কোনো একটা পথ দিয়ে হার্টে আসতে হবে। সেটা কোথা দিয়ে আসবে? সেটা আসবে হচ্ছে এদিক দিয়ে, এসে কোথায় প্রবেশ করছে? সেটাই বাম নিলয়ে প্রবেশ করছে। বাম নিলয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করছে। এই ছবিটার দিকে যদি তাকাই, দেখবো এখানে একটা নীল রঙের অংশ, এখানে একটু গোলাপি ধরনের অংশ। কেন? এইটা নীলটা দিয়ে আসলে বোঝাচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। তো এই রক্তগুলো এখানে এসে জমা হলো, তার ফলে কি হবে? এই ভালভটা চাপ প্রয়োগের ফলে খুলে যাবে, রক্তটা এসে এখানে জমা হবে। জমা হওয়ার ফলে কি হবে? এই জায়গাটা প্রসারিত হয়ে যাবে। এই যে এই জায়গাটা প্রসারিত হলো, হার্টের প্রসারণটাকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোল। এই প্রসারিত অংশটা থেকে রক্ত নিশ্চয়ই বের করে দিতে হবে। রক্তটা তো হার্টের মধ্যে আর অবস্থান করবে না সবসময়ের জন্য, সেটাকে বের করতে হবে। বের করার জন্য কি করতে হবে? এই জায়গাটা একটা চাপ প্রয়োগ করা প্রয়োজন। এখান দিয়ে যদি একটা চাপ প্রয়োগ করা হয়, তখন রক্তটা কি করবে? এখানে আরো দুটা ভালভ দেখতে পাচ্ছি, এই দুটা ভালভ দিয়ে বের হয়ে যাবে। এখন দেখো, প্রশ্ন হচ্ছে যে এই ভালভগুলো দিয়ে কেন রক্তটা যাবে না? দেখো, এই ভালভটা দেখতে এই ভেতরের দিকে খুলছে, সেটা যখন এই দিক থেকে চাপ দেওয়া হবে, এই ভালভ দুটো আসলে বন্ধ হয়ে থাকবে, আটকে থাকবে, এবং আটকানোর সময় এরা একটা শব্দ করবে। আমরা যে হার্ট বিট শুনতে পাই, সেটা কিন্তু এই শব্দটার ফলেই শুনতে পাই। এই শব্দ এবং এখানকার কপাটিকা গুলোর শব্দ। তো এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, এটাও বন্ধ হয়ে যাবে। এখানে বাইকাসপিড ভালভ, এটা বন্ধ হয়ে যাবে। ফলে রক্তটা আরেকটা পথ দিয়ে যাবে। কোন পথ দিয়ে যাবে সেটা আমরা আরেকটা ছবি দিয়ে দেখবো। আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, এই ছবিটার আর আগের ছবিটার একটা ছোট পার্থক্য হচ্ছে যে এদের তীর চিহ্নটা ভিন্ন ধরনের, ভিন্ন দিকে। এখন দেখো, রক্তটা এখন যাবে হচ্ছে এই দুটো ভালভের মধ্য দিয়ে। এই দুটো ভালভের মধ্য দিয়ে যাওয়ার মানে হচ্ছে এই দুটো ভালভেরও নিশ্চয়ই এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, এবং বৈশিষ্ট্যটা এটাই যে এটা একমুখী। এটাও একমুখী, এটাও একমুখী, এটাও একমুখী, এটাও একমুখী, মানে রক্ত একটা দিকে যাবে, উল্টো দিকে আর ফেরত আসতে পারবে না। এই দুটো কপাচিকা দিয়ে রক্তগুলো দুটো দিকে চলে যাবে। এখন এই কপাচিকার নাম কি? এই কপাচিকা গুলোর নাম হচ্ছে সেমি লুনার কপাচিকা। সেমি লুনার কপাচিকা কেন বলে? কপাচিকা গুলো দেখতে অর্ধচন্দ্রাকৃতি, এরকম দেখো, একটু বাঁকানো চাঁদের মতন দেখতে।
এবং এই কপার টিকাগুলো কোথায় রয়েছে? কপার টিকাগুলো রয়েছে হচ্ছে হার্ট থেকে, যেহেতু এই নালীগুলো বের হচ্ছে তার মানে অবশ্যই এটা ধমনী বা আর্টারি। এই আর্টারি গুলোতে ঢোকার মুখেই এই দুইটা কপার টিকা থাকবে। বাম দিকের এক্ষেত্রে এখানে একটা কপার টিকা, ডান দিকের এক্ষেত্রে এখানে একটা কপার টিকা। রক্তগুলো এই কপার টিকা দিয়ে ঢুকে এই আর্টারি দিয়ে বের হয়ে যেতে থাকবে, এরকম পথ দিয়ে সে বের হয়ে যাবে। এবং এখান থেকে যেই রক্তটা যাবে এটা আসলে যাবে হচ্ছে ফুসফুসের মধ্যে, তার মানে এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। আর এই যে ধমনীটা বের হচ্ছে, এই যে তিনটা অংশ দেখতে পাচ্ছি, এরা দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। তাহলে এটা হচ্ছে অন্য কিছু ধমনী, এগুলো হচ্ছে মহাধমনী। আচ্ছা, তো এখন এইখানের থেকে রক্ত বের হওয়ার জন্য কি প্রয়োজন? সংকুচিত হওয়া প্রয়োজন। এর আগে বলেছিলাম রক্ত এখানে এসে জমা হয়ে যখন এটা প্রসারিত হলো সেটা হচ্ছে ডায়াস্টোল। সংকোচন যখন চাপটা সে পাবে, এভাবে একটা চাপ দিবে, তখন এটারও নিশ্চয়ই একটা নাম রয়েছে, এটার নাম হচ্ছে সিস্টোল। তার মানে হৃৎপিণ্ডের সংকোচনের মানে হচ্ছে সেটাকে বলা হয় সিস্টোল। হৃৎপিণ্ড সিস্টোলের ফলে রক্তটা কি করবে? ধমনীতে চলে যাবে। ধমনীতে যাওয়ার পরে দেহের বিভিন্ন জায়গায় সে ছড়িয়ে পড়বে এবং এটা যথেষ্ট পরিমাণে চাপ পড়ে, এর ফলে রক্তটা একটা গতি পায়, গতি পেয়ে বিভিন্ন দিকে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তো এটা হচ্ছে হার্ট কিভাবে সাধারণত কাজ করে, হার্টের নর্মাল কাজ করার পদ্ধতি। এভাবে একটা হার্টের রক্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। তো তাহলে আমরা কি কি জানলাম? প্রথমে রক্তটা এই সকল শিরা দিয়ে হার্টের ভিতরে ঢুকবে, এই দিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকবে, এখানে এসে রক্ত জমা হবে, এখান থেকে রক্ত এই অংশটায় আসবে, এখান থেকে রক্ত এই অংশটায় আসবে। এখানে চাপ পাওয়ার ফলে রক্তটা এই দিক দিয়ে ধমনীগুলোতে গিয়ে ধমনীগুলো দিয়ে বিভিন্ন জায়গায় দেহে ছড়িয়ে পড়বে। আচ্ছা, তো এখন আমি যদি আরেকটা ছবি দেখি, সেখানে আমি আসলে তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিবে। আর তোমাদের যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানাতে একদম ভুলবে না, কমেন্ট করে জানিয়ে দিবে। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটাও একটা হার্টের ছবি এবং আমরা কয়েকটা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? তীর চিহ্ন গুলো যে দেখতে পাচ্ছি, তোমাদের জন্য যে প্রশ্নটা হচ্ছে যে রক্ত এই পাশে, রক্ত এই জায়গাটাতে এসে জমা হচ্ছে, এই অংশটাতে অক্সিজেন যুক্ত রক্ত নাকি অক্সিজেন মুক্ত রক্ত আসবে? প্রশ্ন হচ্ছে এই অংশটাতে অক্সিজেন যুক্ত রক্ত দেখবো নাকি অক্সিজেন মুক্ত রক্ত দেখবো? এটা অপশন 1, এটা অপশন 2। তোমরা 1 বা 2 লিখেও আমাকে অ্যান্সার দিতে পারো, বা অক্সিজেন যুক্ত, অক্সিজেন মুক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত লিখেও কিন্তু আমাকে অ্যান্সার দিতে পারো। আমি একটু পরে তোমাদের কমেন্ট পড়ছি। তো ততক্ষণে আমি আরেকটু বলতে থাকি যে হার্টের ক্ষেত্রে কিছু রোগ দেখা যায়। রোগের মধ্যে আমরা হার্টের যেই বর্ণনাগুলো জানলাম, বর্ণনা থেকে আমরা একটা রোগ কিন্তু ধরতে পারি। কি রোগটা বলতো? রোগটা হচ্ছে যে এই যে ভালভ গুলো দেখলাম, এই ভালভ গুলো যদি কোনো কারণে ঠিকঠাক মতো বন্ধ না হয়, ঠিকঠাক মতো না খুলতে পারে, তাহলে কিন্তু রক্ত প্রবাহে কিছুটা ঝামেলা তৈরি হবে। কেন? যদি ভালভ ভালো করে বন্ধ না হয় তখন কি হবে? ভালভ যদি ঠিকমতো বন্ধ না হয়, রক্ত বারবার আসতে থাকবে, চাপ বেড়ে যাবে। আর ভালভ যদি ঠিকমতো না খোলে তাহলে কি হবে? রক্ত একটা জায়গায় জমা পড়ে থাকবে। এখন এই হার্টের কিছু রোগ হয়। হার্টের রোগের মধ্যে সবচাইতে বেশি পরিমাণে আমরা যেই রোগটা সম্পর্কে বলি সেটা হচ্ছে হার্ট অ্যাটাক সম্পর্কে বলি। এখন হার্ট অ্যাটাক জিনিসটা কেন ঘটে? হার্ট অ্যাটাক জিনিসটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে থাকি। এখন এই হার্ট অ্যাটাকটা কেন ঘটে? হার্ট অ্যাটাক ঘটার মূল কারণ হচ্ছে যে হার্টের বিভিন্ন জায়গা থেকে যখন রক্তটা আসে, এই যে ধমনী, শিরা এগুলো রয়েছে, এগুলোতে ভেতরটার মধ্যে কি হয়? চর্বি জমা হয়। চর্বি জমলে কি হয়? পথটা বন্ধ হয়ে যায়।
পথটা যদি বন্ধ হয়ে যায় রক্তটা কি হবে, এক জায়গায় জমা পড়ে যাবে। আবার মনে করো হার্টের উপর দিয়ে যেসব ধমনী রয়েছে, শিরা রয়েছে, যেমন আমরা এর আগে একটা ছবি দেখেছিলাম, এই ছবিটা যদি আমরা দেখি, মনে করো এখানে এই ধমনীর ভেতরে চর্বি জমে গিয়েছে এবং এই জায়গাটা বন্ধ হয়ে গিয়েছে, তাহলে কি হবে, রক্তটা এই পর্যন্ত আসবে, তারপরের এই অংশতে কিন্তু রক্ত আর আসতে পারবে না। তখন কি হবে, এই জায়গার কোষগুলো অক্সিজেন পাবে না, ফলে কি হবে, কোষগুলো ধীরে ধীরে মারা যেতে থাকবে। তো এইসব কারণে আসলে হার্ট অ্যাটাক ঘটে। হার্টের কোষগুলো যখন যথেষ্ট পরিমাণে কাজ করতে পারে না, তাদের যে কাজটা করা প্রয়োজন তারা কাজটা করতে পারে না, তারা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এটাকে পুরো দেহের মধ্যে সাপ্লাই দিতে পারে না, তখন হার্ট অ্যাটাকটা ঘটে থাকে। তো আমি দেখি তোমরা কারা কারা কমেন্ট করেছো। আচ্ছা, শাকিল খান বলেছে অক্সিজেন যুক্ত রক্ত। আমাদের সাথে সুজান তানি সরকার ক্লাস করছে, তোমরা নিশ্চয়ই তোমাদের সুজান আপুকে চিনো। আপু বলেছে অক্সিজেন যুক্ত রক্ত। আপুর কথা দেখি কতটুকু সঠিক। এরপর রয়েছে জামাল, জামাল বলছে অক্সিজেন যুক্ত রক্ত। দিশা বলছে অক্সিজেন যুক্ত রক্ত। মুন্না বলছে ওয়ান। হাসি, এমডি ফরহাদ, হুমায়রা, শান্ত, নাসির হোসেন, তোমরা মোটামুটি সবাই বলছো ওয়ান, কয়েকজন বলেছো হচ্ছে টু। এখন দেখি এখানে কনফিউশনটা কেন হচ্ছে। কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে হার্টের মধ্যে যেই নালীগুলো আসবে সেটা হচ্ছে শিরা, এবং শিরার মূল বৈশিষ্ট্যটা কি, মেইনলি শিরাটা কি করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে হার্টের মধ্যে নিয়ে আসে। কিন্তু সেই সাথে কিন্তু আমি তোমাদেরকে কিছু ব্যতিক্রম জিনিসও বলেছিলাম, এবং একই সাথে তোমাদেরকে একটা ছবিও দেখিয়েছিলাম যেখানে আসলে হার্টের ক্ষেত্রে এই অংশটার ক্ষেত্রে রক্তটা ছিল গোলাপি, এই অংশে ছিল নীল। আমি এটাও বলেছিলাম যে এখানে আসলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো আসছে, এখানে অক্সিজেন যুক্ত রক্ত আসছে। কেন? কারণ এখানে যেই শিরাগুলো এসে মুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে ফুসফুসীয় শিরা। ফুসফুস থেকে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেহের ভেতরে প্রবেশ করবে না, তার মানে এখানে রক্তগুলো অক্সিজেন যুক্ত। তো তোমরা যারা ওয়ান লিখেছিলে বা অক্সিজেন যুক্ত লিখেছিলে তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। তো তোমরা যারা টু লিখেছিলে আশা করি এখন তোমাদের কনফিউশনটা দূর হয়েছে, নেক্সট টাইম নিশ্চয়ই তোমরা আর ভুল করবে না। তো এটা ছিল হচ্ছে হার্ট নিয়ে, হার্ট কিভাবে কাজ করে সে সম্পর্কে আমাদের আলোচনা। এখন আমাদের আর অল্প কিছু আলোচনা রয়েছে, যেমন হার্ট অ্যাটাক সম্পর্কে বললাম তোমাদেরকে। এখন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কয়েকটা বিষয় রয়েছে যে হার্ট অ্যাটাকটা কেন হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক্যাল কারণে হতে পারে, বংশের মধ্যে রয়েছে এরকম কিছু একটা হতে পারে। রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে অনেক সময় সেটা কারণ হতে পারে। এছাড়া স্থূলতা একটা কারণ হতে পারে। তো এটাকে যদি আমরা প্রতিকার হিসেবে প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের অবশ্যই খুব সুস্থ একটা জীবনযাপন করতে হবে। আর হার্ট অ্যাটাকের লক্ষণটা কি? হার্ট অ্যাটাকের মূল লক্ষণটা হচ্ছে যে একটা জায়গায় মানে হার্টের জায়গাটাতে ব্যথা করবে এবং ধীরে ধীরে ব্যথাটা চারপাশে ছড়িয়ে যাবে, বাম হাত তারপরে একদম মাথার অংশ পর্যন্ত ব্যথাটা ছড়িয়ে যেতে থাকবে। এরকম যদি কোনো লক্ষণ দেখা যায় তখন সেটাকে আমরা হার্ট অ্যাটাক হিসেবে ধরে নিতে পারি। সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমরা যদি খুব দ্রুত ডাক্তারের কাছে রোগীকে নিয়ে যেতে পারি। সেটা হার্ট অ্যাটাক হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, তবে সেটা যদি দীর্ঘস্থায়ী একটা ব্যথা হয় এবং চারপাশে ছড়িয়ে যেতে থাকে তাহলে সেটা হার্ট অ্যাটাকের কিন্তু পূর্ব লক্ষণ। তো আরেকটা জিনিস রয়েছে যে লিউকেমিয়া। লিউকেমিয়া জিনিসটা কেন হয়? লিউকেমিয়া হচ্ছে যে যখন লোহিত রক্তকণিকার পরিমাণটা কম থাকে, শ্বেত রক্তকণিকাটা বেশি পরিমাণে সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, লোহিত রক্তকণিকা কম থাকার মানে হচ্ছে তোমার দেহের সকল কোষের মধ্যে কিন্তু অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড সঠিকভাবে যেতে পারছে না, তোমার দেহে একটা অভাব ঘটছে। আবার এমনও হতে পারে যে লোহিত রক্তকণিকার পরিমাণ তোমার দেহে বেশি পরিমাণে রয়ে গেছে বা কোনো একটা কারণে বেশি পরিমাণে তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে পলিসাইথেমিয়া।
যদি বেশি পরিমাণে রক্ত তৈরি হয় সেটাও কিন্তু একটা সমস্যার কারণ। শ্বেত রক্তকণিকার সাথে লোহিত রক্তকণিকার অনুপাত কিন্তু তখন ভিন্ন হয়ে যাবে, এক থাকবে না। তো এটাই ছিল আজকে আমাদের সেকেন্ড লাইভ ক্লাসটা, যেখানে রক্ত কি, রক্তর কণিকাগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং হার্ট দেখতে কেমন, হার্ট যে দেখতে শুধুমাত্র এরকমই না, হার্ট যে আরো অন্য ধরনের আসলে হয় সেটা সম্পর্কে আমরা জানলাম, এবং হার্টের ভেতরে কিভাবে রক্তগুলো যাতায়াত করছে, কিভাবে সেটা প্রবাহিত হচ্ছে সেটা সম্পর্কে জানলাম। ক্লাসটা শেষ করার আগে তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছিলে তাদেরকে বলে রাখি যে তোমরা যদি মিস করে থাকো কোনো কিছু বা এই চ্যাপ্টার গুলো সম্পর্কে আর একটু বেশি জানতে চাও, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে যেতে পারো। আমাদের ওয়েবসাইটে সব টপিকের উপরে ভিডিও রয়েছে, এই লাইভ ক্লাসটি আবার চাইলেও কিন্তু সেখানে দেখতে পারো। এবং একই সাথে আমাদের স্মার্ট বুক রয়েছে, অসাধারণ কিছু স্মার্ট বুক রয়েছে, সেগুলো তোমরা কিন্তু পড়ে দেখতে পারো। আর ক্লাসটা শেষ করার আগে একটা ছোট্ট তথ্য, সেটা হচ্ছে যে হার্ট সাধারণত আমরা বলে থাকি আমাদের দেহের বুকের বাম পাশের দিকে হার্টটা থাকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হার্ট আসলে মূলত মাঝের দিকেই থাকে, মানে কিছু অধিকাংশ অংশ বাম দিকে থাকে, বাম দিকে বেশিরভাগ অংশটা থাকে, সেজন্য আমরা বলি বাম দিকে রয়েছে। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু হার্টের অধিকাংশ অংশ ডান দিকে থাকতে পারে। তো কখনো যদি তোমরা শুনে থাকো যে কারো হার্ট আসলে ডান দিকে, তাহলে কিন্তু একদমই অবাক হওয়ার কিছু নেই। তো আজকে এটাই ছিল আজকের লাইভ ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি নেক্সট লাইভ ক্লাসে আবারও দেখা হবে।